একলু বাবুকে ছদ্মবেশে দেখে অবাক হয়ে যায় রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বৃন্দা রাঙাকে অনেক কথাই বলতে থাকে আর বলতে থাকে যে তুই সত্যিটা বল, একলু বাবু কি সত্যি বেঁচে আছে নাকি মারা গিয়েছে বল। আর যদি সত্যিই মারা যায় তাহলে তো তুই এভাবে থাকবি না, তুই তো আর কোনো অধিকারই পাবি না। তাই বলছি তোর তো ব্যবস্থা করতে হবে, তাই তুই সত্যিটা বল। এই বলে দেখা যাবে একটা সাদা কাপড় নিয়ে চলে আসে, সাদা কাপড় পরার জন্য রাঙাকে। আর তখন সেই কাপড়টা এনে রাঙার পায়ের নিচে ফেলে। এগুলো দেখে কেউ সহ্য করতে পারে না। একলবাবুর মা খুব কাঁদতে থাকে। এদিকে তখন অবাক হয়ে যায়, হাঁ করে তাকিয়ে থাকে সেই শাড়িটা দেখে, সাদা শাড়িটা দেখে। আর তারপর দেখা যাবে একের পর এক বৃন্দা নানান কথা বলে যাচ্ছে যে তুই সত্যিটা বল, আর যদি একলবাবু বেঁচে না থাকে তাহলে তো তোর এই লাল শাড়ি এগুলো পরার কোনো মানেই হয় না, তুই তো এর অধিকার হারিয়েছিস, তুই এগুলো খোল। আর তখন এই সমস্ত বললে সবাই কাঁদতে থাকে। তারপর দেখা যাবে বেপু বলতে থাকে যে বৃন্দা তুমি এটা কি করছো, কেন এমনটা করছো। আর তখন দেখা যাবে এদিকে নানান কথা যখন সবাই রেগে যায়। আর তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে রাঙা। আর তখন এদিকে অঙ্কুর বলে যে বৌদি তুমি তোমার লিমিটটা ক্রস করছো। আর তখন বলে টু মাচ। তারপর দেখা যাবে বৃন্দা বলে তুমি একদম চুপ থাকো, একটা কথা বলবে না তুমি। আর বলে যে রাঙা তুই সত্যিটা বলবি নাকি তুই কি করবি বল, তুই এক্ষুনি সাদা কাপড়টা পরবি। আর তখন এদিকে পাঞ্চারি সবাই এই সমস্ত দেখে খুব কাঁদতে থাকে। আর এদিকে রাঙা এখন তার উড়ানবাবুর নামে বারবার করে শুনতে থাকে যে উড়ানবাবু বেঁচে নেই, মারা গিয়েছে, তাই শাড়িটা খুলতে হবে। আর তখন এই সমস্ত কথা আর সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরে দেখা যাবে তার তীরধনুকটা উঠিয়ে বলতে থাকে যে আর একটা কথাও যদি তোর মুখ থেকে বের করিস না, তোকে এখানেই একদম তীর মেরে এপাশ ওপাশ করে দিব বলছি, তুই একটা কথাও আর বলবি না আমার স্বামীর নাম। এরপর রাঙা বৃন্দার দিকে তীর ধনুকটা ধরলে সবাই তো খুব বেশি ভয় পেয়ে যায়। আর বলে যে রাঙা তুই এটা কি করছিস। এদিকে বৃন্দা খুব বেশি ভয় পেয়ে যায়। আর তখন এদিকে সভ্য বলে যে রাঙা তুই থাম রাঙা, তুই শান্ত হ। আর এদিকে দেখা যাবে আহিরিও তাকিয়ে থাকে আর ভয় পেতে থাকে। আর তখন এদিকে সভ্য বৃন্দার পাশে গিয়ে দাঁড়ায় আর বলে রাঙা তুই এটা করিস না। এদিকে সার্থক কিছুতেই আর সহ্য করে না, রাঙার পিছনে এসে দাঁড়ায়। আর তখন বলে তোমার এত বড় সাহস, তুমি বাড়ির লোককে কিনা মারতে যাবে। এদিকে ময়না তখন বলে যে কি সাহস, ওকে তোমার ছোট যা বলতে এখন আমার খারাপ লাগে, খুনি আমাদেরকেও মেরে দিতে পারে। এই সমস্ত নানান কথা বলতে থাকে। সার্থকও অনেক কথা শোনায়। ওদিকে দেখা যাবে একলবাবুর জ্ঞান ফিরে আসে। এসে তখন দেখতে পায় যে তার বুকের মধ্যে একটা ব্যান্ডেজ করা আছে। দেখে তো অবাক হয়ে যায়। আর তখন বলি যে আমি এখানে কেন, আর আমার কেন এখানে ব্যান্ডেজ করা, আমার কেন এমনটা লাগছে, আমার শরীরটাও তো ভালো লাগছে না। তারপর দেখা যাবে সেখানে যখন ছটপট করতে থাকে সেই মুহূর্তে চার্লি আর কলি সেখানে চলে আসে। এরপর দেখা যাবে বলতে থাকে যে কি হয়েছে। আর তখন বলে আমার এমন লাগছে কেন, আর আমার বুকে কিসের ব্যান্ডেজ। আর তখন বলে আপনার বুকে কিসের ব্যান্ডেজ বুঝতে পারবেন, আসলে আপনার বুকের ভিতরে মানে আপনার হার্টবিট সেখানে একটা ট্রান্সমিটার লাগিয়ে দেওয়া হয়েছে, যেটাতে কি না আমরা সব কিছু জানতে পারবো। আর তখন বলে মানে, এরপর বলে যে হ্যাঁ আপনার হার্টের পাশে একটা ট্রান্সমিটার লাগানো হয়েছে, যার মাধ্যমে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, আপনার পরিবারের সাথে যদি যোগাযোগও রাখেন সেই সমস্ত, আর আপনার বুকের ভিতরে আপনার শরীরে মানে আপনার মনে যা হচ্ছে সেটা একটু হলেও আমরা আন্দাজ করতে পারবো। আর আপনি কোনোভাবেই আমাদের সাথে চালাকি করতে পারবেন না। আর তখন এ কথা শুনে তো অবাক হয়ে যায় একলবাবু। তারপর বলতে থাকে যে আপনাকে আমরা যা বলছি তা করতেই হবে। আর আপনি তো খুব ভালো করেই জানেন যে আপনি তো দেখেছেন তাই না, আপনার পরিবার আমাদের জিম্মায় রয়েছে, তাদের না গান পয়েন্টে তারা ধরা আছে। শুধু একটা কথা বলবো, একটু বলবো, আর আপনাদের পরিবারের একজন একদম পৃথিবী থেকে সারা জীবনের মতো চলে যাবে, আর কাউকে খুঁজে পাবেন না। তো আপনি কি সেটা করবেন নাকি আমাদের হয়ে কাজ করবেন বলুন। আর তখন একলবাবু কাঁদতে থাকে আর কিছুই বলতে পারে না। এরপর দেখা যাবে যখন এই সমস্ত ভাবতে থাকে আর বসে পড়ে, তখন চার্লিকে করলি ইশারা দেয় যে শরবতটা খাওয়ার জন্য। আর তখনই সেখানে রাখা গ্লাসে জুসটা নিয়ে যায় আর বলে যেটা খেয়ে নিতে। তখন একলবাবু নিতে চায় না। এরপর দেখা যাবে কলি গিয়ে তারপর আবার গ্লাসটা দেয় আর তখন হাতে নেয়। এরপর এদিকে দেখা যাবে রাঙা যখন তীর ধনুকটা ধরে রাখে সার্থকী অনেক কথাই শোনায় আর বলতে থাকে যে তুই মারবি তো, বড় বৌদিকে মারবি, শোন তুই আগে না, তার আগে আমাকে মার।
সভ্য তখন বলছে রাঙা তুই থাম থাম তুই। আর তখন সার্থক বলে তুই মারবি তো মার, আমাকে মার দেখি তোর কত বড় সাহস। তখনই সেখানে ময়না যায়। ময়না গিয়ে বলে তুমি কি করছোটা কি? হ্যাঁ তোমার কিছু হলে আমার কি হবে? আর তখন বলে তুমি ওকে ছাড়ো, ও আমাদের পরিবারকে মারবে তো। আর তখনই রাঙার কাছে যায়, গিয়ে তখন সার্থক হাত জোর করে বলে রাঙা তুই একটা সত্যি কথা বল, আমার ভাইটা কি বেঁচে আছে? মানে একলবাবু কি সত্যিই বেঁচে আছে নাকি মারা গিয়েছে? বল, ও কি মরে গিয়েছে? এই সমস্ত বলতে থাকে। আর তখনই দেখা যাবে রাঙার হাত থেকে তীর ধনুকটা পড়ে যায়। আর তারপর রাঙার কাছে যায় নবরণ। আর তখন নবরণকে ধরে খুব কাঁদতে থাকে রাঙা। আর কাঁদতে কাঁদতে সেখানে বসে পড়ে। রাঙার কান্না দেখে এদিকে একলবাবুর মাও ভয় পেয়ে যায়, প্রমিতাও কাঁদতে থাকে। আর তখন এদিকে দেখা যাবে বৃন্দা বুঝতে পারে না যে কিসের জন্য কাঁদছে। বৃন্দা একটু আড়াআড়িভাবে চায় আর একটু খুশি হয়। আর তখন বৃন্দার মুখ চোখের দিকে তাকিয়ে থাকে রাঙা একটু রেগে যায়। রেগে গিয়ে দেখা যাবে বৃন্দার কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে যে তোর এত বড় সাহস, তুই কি না আমার স্বামীকে বলছিস যে আমার স্বামী মারা গিয়েছে? আর তোর দেবর, তোর মুখ থেকে এই কথাটা বের হচ্ছে কি করে যে তোর দেবর মারা গিয়েছে? তোর কি লজ্জা বলতে কিছুই নেই? আর তখনই প্রমিতার দিকে তাকায় যে প্রমিতা খুব কষ্ট পাচ্ছে। তখন প্রমিতার কাছে রাঙা যায়, গিয়ে তখন বলে যে মা তুই চিন্তা করিস না রে, আমি তোর ছেলেকে তোর কাছে তোর কোলে ঠিক ফিরিয়ে দেব, আমি তোকে কথা দিলাম। তুই একটু বর্ষা রাখ না, আমার উপর বর্ষা কর। তখন প্রমিতা রাঙার মাথায় হাত দেয়। আর তখন এই বলে রাঙা সেখান থেকে যেতে লাগে। বৃন্দা বলে তুই কোথায় যাচ্ছিস রাঙা, কোথায় যাচ্ছিস? সেই মুহূর্তে দেখা যাবে রাঙার মাথাটা ঘুরে রাঙা সেখানেই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর রাঙার এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়, অবাক হয়ে চিৎকার করে ডাকতে থাকে যে রাঙা তোর কি হয়েছে? এই বলে রাঙার কাছে সবাই যায়, গিয়ে তখন রাঙাকে ধরাধরি করে শুইয়ে দেয়। আর চোখে মুখে জল ছিটাতে থাকে, কিন্তু রাঙার জ্ঞানটা ফিরে আসছে না। এই বলে চিন্তায় পড়ে যায় সকলেই। তারপর দেখা যাবে রাঙার জন্য ডক্টরকে খবর দেয়, ডক্টর আসতে থাকে। অন্যদিকে দেখা যাবে একলবাবুকে নানান কথা বলতে থাকে কলি, আর বলে যে আমার কথা যদি না শোনেন আপনার পুরো পরিবারই ধ্বংস হয়ে যাবে, তার থেকে বরং আমার কথা শুনেই চললেই আপনার মঙ্গল হবে, বুঝতে পারছেন তো? তাই বলছি আপনি তো এইসব কাজ প্রায় করে থাকেন তাই না, আপনার পক্ষে তো এই সমস্ত কাজ করা একদম সহজ। আর বলে যে আমি এই অসৎ কাজ করতে পারবো না। তখন বলে না করতে পারলে আপনার পরিবারের সাথে কি হবে বুঝতে পারছেন তো? তখন একলবাবু মাথায় হাত দেয়, আর তখন কি করবে বুঝতে পারে না। এদিকে তখন চার্লি হাসতে থাকে, আর তখন বলে যে দিদি যা বলেছে আর আমরা যা বলছি তাই শোনো ডার্লিং, তাহলে তোমার জন্য ভালো হবে। আর তখন একলবাবু আর কিছুই বলতে পারে না। এরপর দেখা যাবে কলি বলতে থাকে যে ওকে রেডি করে দে, বুঝতে পারলি তো, ছদ্মবেশে রেডি করে দে। আর তখন এদিকে চার্লি বলতে থাকে আচ্ছা তোমাকে কোন বেশে রেডি করব বলো তো? আমি বরঞ্চ তোমাকে একটা অন্য রূপে অন্য ছদ্মবেশে রেডি করব, তুমি বরং খেয়েছে একটু রেস্ট নাও, এরপর আমি আসছি তোমাকে রেডি করে দিয়ে যাব। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে এদিকে একলবাবু কি করবে কিছুই যেন বুঝতে পারে না, খুব কাঁদতে থাকে। আর তখন খুব চিন্তা করতে থাকে, বাড়ির কথাগুলোই ভাবতে থাকে বাড়ির সবাই ঠিক আছে তো, আমার সাথে এগুলো কি হচ্ছে এই বলে চিন্তায় পড়ে যায় রাঙার কথাগুলো আর বাড়ির সবার কথাগুলো ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে রাঙার জন্য সেই ডক্টর ডেকে আনে, আর ডক্টর তখন রাঙাকে চেক আপ করতে থাকে আর বলতে থাকে যে এই কি প্রথম হলো। আর তখন দেখা যাবে রাঙার জ্ঞান ফিরে আসে, আর রাঙার জ্ঞান ফিরে আসলে রাঙাকে এই সমস্ত জিজ্ঞেস করে। রাঙা বসে পড়ে, আর তখন রাঙা বলে যে না আগেও তো একবার বমি হয়েছিল। এরপর বলে যে তুমি বললে আজকেও বমি হয়েছে, তোমার একটা ব্লাড টেস্ট করাতে হবে। তখন বলে আমার কি হয়েছে? এরপর বলে যে কি হয়েছে সেটা তো পরেই বোঝা যাবে। আর তখন বলে আমার মাথাটা ঘুরলো, আর আগেও মাথা ঘুরেছে, তারপরও আমি ঘুরে দাঁড়িয়েছি, কিন্তু আজকে হঠাৎ করে মাথা ঘুরলো আর পড়ে গেলাম, কিছুই বুঝতে পারছি না। আর বলে তুমি তো বললে তোমার একটা বমিও হয়েছে একবার। এরপর বলে যে হ্যাঁ শুধু একবার নয়, ওই দিনও হয়েছিল। আর তারপর এই সমস্ত কথাই ভাবতে থাকে যে কিসের জন্য হলো সেটাই তো বুঝতে পারছি না। তারপর বলে যে আমি জানি তোমার স্বামী মানে একলবাবুর কথা আমি জানি, আর আমি দেখেছি তো টিভিতে, সবটাই জানি, কিন্তু তোমার এই সময় তোমার যেই অবস্থা যে কন্ডিশন, এই সময় তোমার একদম চিন্তা করা চলবে না, ঠিক আছে? আমি কিছু ওষুধপাতি লিখে দিচ্ছি আর একটা ব্লাড টেস্ট করাতে হবে ওকে এক্ষুনি, ঠিক আছে? আর তখন বলে আচ্ছা ঠিক আছে। ডক্টর তখন সেখান থেকে চলে যায়। এদিকে তখন আইরি বলতে থাকে যে আচ্ছা বৌদি তুমি একটা ওষুধ দিয়েছিল সেই ইফেক্টটা নতো? আর তখন বলে এই ওষুধ তুমি আগেও দিয়েছি, তখন তো এমন হয়নি, আবার তো ঘুরিয়ে দাঁড়িয়েছে, কিন্তু এখন কেন এমন করছে? আর তারপর দেখা যায় বলে আমার স্বামীকে বাঁচাতে হবে, এই বলে চলে যেতে লাগে। আর তখন বৃন্দা বলে তুই এই শরীরে কোথায় যাবি? আহিরিও বোঝায়, আর তারপর নিচে চলে যায়। সেই মুহূর্তে সেখানে চলে আসে সত্যজিৎ বাবু, অতিথি নিয়ে আসে। আর তখনই এদিকে সত্যজিৎকে দেখে অবাক হয়ে যায় বৃন্দা আর আহিরি, আর বলে নিশ্চয়ই কিছু খবর আছে, আমাদেরকে জানতে হবে। এই বলে আহিরি আর
আর বৃন্দা পিছন পিছন যায়। আর তখনই দিকে দেখা যাবে রাঙার কাছে এসে রাঙাকে জিজ্ঞেস করতে থাকে সত্যজিৎ বাবু যে কেমন আছে। আর তখন বলে যে এখন একটু ঠিক আছি। তারপর দেখা যাবে কিছু কথা বলবে পার্সোনাল। সত্যজিৎ বাবু এ কথা বললে বৃন্দা তখন বলে বাবা কি এমন কথা যে আমাদের সামনে বলা যাবে না? আচ্ছা রাঙা আমার তো দেবর হয় না, আমাদের তো ও জানার অধিকার আছে। তখন অদিতি বলে যে আচ্ছা পরে জানা যাবে, এখন চলো না ওরা বরং কথা বলে নিক ওনারা। আর তারপর ওরা সেখান থেকে চলে যায়। রাঙা খেয়াল করে যে আশেপাশে কেউ আছে কিনা, কথা শুনছে কিনা। আর তখন বলে কি হয়েছে রে সত্যজিৎ বাবু বল না। আর তখন সত্যজিৎ বলে বড় একটা ক্লু পাওয়া গিয়ে। এরপর বলে যে বড় ক্লু? তখন বলে হ্যাঁ দেখো। এই বলে মোবাইলের মধ্যে একটা ভিডিও দেখায়, সেখানে কি না ছদ্মবেশে একলবাবু, আর মুখ থেকে হঠাৎ করে ঘোমটাটা পড়ে যায়। তখনই দেখতে পায় যে একলবাবু। দেখেই তো রাঙা হাঁ করে তাকিয়ে থাকে, অবাক হয়ে যায় যে কেন এই ছদ্মবেশটা ধরছে, নিশ্চয়ই কোনো কারণ।